পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত বেশ কিছুদিন যাবৎ তোমাদের যে অধ্যায়টি নিয়ে ক্লাস নিচ্ছি, আজকেও তারই ধারাবাহিকতায় আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো বরাবরের মতো শুরুতেই আমার এবং আমার ক্লাসের পরিচয়। আমি আজকে তোমাদের সাথে আছি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালীন জিয়া হাজার হাসমত, ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমি আজকে যে শ্রেণীর ক্লাসটি নেব তা হচ্ছে একাদশ শ্রেণীর। আমার বিষয় হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি পড়াবো তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়, আর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর পরিচিতি। তো আগামী তোমাদের সাথে 25-26 মিনিট আমি আছি। প্রিয় শিক্ষার্থী, পাঠের শুরুতেই আমরা কোনো গুরুগম্ভীর আলোচনায় না গিয়ে আমরা কিছু ছবি দেখব। তোমরা আমার সাথে পর্দায় ছবিগুলো দেখো এবং ছবির বিষয়বস্তুগুলো কী হতে পারে একটু ভাবো। আমরা পর্দায় দেখতে পাচ্ছি একটা বিশেষ চিহ্নের আবির্ভাব ঘটেছে। তো আমি একটু পরে এগুলার ব্যাখ্যা দেব, তার আগে তোমরা একটু ভেবে নাও। তারপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ, একজন নারী। তারপরে পরের ছবিটাতে দেখানো হয়েছে পুরুষ নারী দুজনের মাঝখানে তাদের একটা সন্তান। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি হলুদ ফুল এবং তারপর পাশে আছে একটি লাল ফুল। তো পরের ছবিটাতে, অর্থাৎ এই যে ছবিটা, এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং লালের মাঝখানে অন্য রঙের আরও একটি নতুন ফুল। তো আমরা এটা দেখে কি অনুমান করতে পারি আমরা একটু অনুমান করব। আমরা পরের ছবিটাতে চলে যাই। পরের ছবিটা একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে একটা মোরগ, এটা হচ্ছে একটা মুরগি। তো মুরগি থেকে আসলো ডিম, ডিম থেকে হলো ছানা, ছানাটা একটু বড় হলো। তাহলে এই বিষয়গুলো কি হতে পারে আমরা একটু চিন্তা করি। ছবির বিপরীত লিঙ্গের দুজন মানুষ থেকে সন্তান, বা ভিন্ন লিঙ্গের ফুল থেকে নতুন ফুল, কিংবা আমরা এই যে মাত্র দেখলাম মোরগ মুরগি থেকে ছানা সৃষ্টি, এই ঘটনাগুলোকে, বা এই যে মুরগির যে ছানা সৃষ্টি হওয়া বা মানুষের যে সন্তান সৃষ্টি হওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? তোমরা কি কিছু অনুমান করতে পারছো? এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি প্রজনন। এটাকে আমরা বলতে পারি প্রজনন। আজকে হঠাৎ করে প্রজনন এটা বলার একটা কারণ আছে। কারণ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমাদের পাঠে অবতারণা করব তা হচ্ছে আমরা নিয়মিতভাবে যে জিনিসটা পড়াচ্ছিলাম, হাইড্রার প্রজনন। তো সত্যি কথা বলতে কি, প্রজনন তোমাদের সামনে তুলে ধরার জন্যই এতগুলো বিষয়ের আমরা অবতারণা করেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আজকের এই পাঠটি শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনি, তাহলে আমরা এই পাঠ থেকে কি অর্জন করতে পারবো। তোমরা শিক্ষার্থীরা এই পাঠ থেকে তোমরা প্রজনন কি, তোমরা যদি এটা শোনো তাহলে তা বলতে পারবে। হাইড্রায় যে বিভিন্ন ধরনের প্রজনন হয় সেটা তোমরা বর্ণনা করতে পারবে। আর প্রজনন শেষে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের যে ঘটনাটা, যাকে আমরা বলবো নিষেক, তোমরা হাইড্রার নিষেক ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, পর্দায় আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা একটু খেয়াল করো। এই ছবিতে একটা বড় বিড়াল আর তার চারপাশে রয়েছে তিনটে ছানা। আমি এখানে লিখেছি সন্তান প্রসব। পরের ছবিটাতে দেখো এক জোড়া পাখি, পুরুষ এবং স্ত্রী, আর এগুলো তাদের ডিম থেকে ফুটে বের হওয়া ছানা। এর পরের ছবিটা দেখো, এটা এক ধরনের ফিতাকৃমি, তার দেহের খণ্ডগুলো থেকে নতুন নতুন ধরনের প্রাণী সৃষ্টি। তারপরে দেখো এটা এবং এটা দুটো হাইড্রা। তো এই হাইড্রার দেহ থেকে
অপত্য হাইড্রার সৃষ্টি কিংবা কুড়ি বা মুকুল থেকে হাইড্রার সৃষ্টি। এই সব ঘটনাগুলাই একটি বিশেষ ঘটনাকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে আপন আকৃতির বংশধর সৃষ্টি। শিক্ষার্থীবৃন্দ, ছবিতে দেখানো প্রক্রিয়াগুলো হচ্ছে মূলত প্রজননের নানা প্রক্রিয়া। এই সমস্ত প্রক্রিয়াগুলোর মাধ্যমেই সাধারণত আপন আকৃতির বংশধর সৃষ্টি হয়। তো আমরা আসলে বিড়াল, পাখি কিংবা কৃমি এদের কারো প্রজনন নিয়ে আজকে আলোচনা করব না। আমরা আলোচনা করব আজকে হাইড্রার প্রজনন নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখব হাইড্রা কি কি উপায়ে কেমন করে প্রজনন করে। শিক্ষার্থীবৃন্দ, আমি যেমনটি একটু আগেই বলেছিলাম, প্রজননের একদম সহজ সংজ্ঞা হচ্ছে আপন আকৃতির বংশধর সৃষ্টির প্রক্রিয়া। এটাকে আমরা বলি প্রজনন। তা হাইড্রার প্রজনন নিয়ে আলোচনা করব বলেছিলাম। হাইড্রা কি ধরনের প্রক্রিয়ায় প্রজনন করে আমরা সেটা দেখব, অথবা হাইড্রায় কত ধরনের প্রজনন দেখা যায়। শিক্ষার্থীবৃন্দ, হাইড্রায় মূলত দুই ধরনের প্রজনন প্রক্রিয়া আমরা দেখব। প্রথমটা হচ্ছে অযৌন প্রজনন, আর পরেরটা হচ্ছে যৌন প্রজনন। তো এই যে অযৌন প্রজনন, সেটার আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে মুকুলোদ্গম, আর একটা হচ্ছে বিভাজন। আর যৌন প্রজননটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন তাহলে প্রশ্ন দাঁড়ায়, অযৌন প্রজননটা কি? আসলে প্রজনন যেমনটি বলেছি আপন আকৃতির বংশধর সৃষ্টি, সেটা যে যৌন প্রজননই হয় তা না। অনেক জীবে, বিশেষ করে হাইড্রার মতো কিছু প্রাণীতে গ্যামেট উৎপাদন ছাড়াও প্রজনন হওয়া সম্ভব। সেক্ষেত্রে এই গ্যামেট ব্যতিরেকে যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় অযৌন প্রজনন। আমরা হাইড্রার ক্ষেত্রে দুটি পৃথক পদ্ধতিতে এই অযৌন প্রজনন বিষয়টি লক্ষ্য করব। একটি হচ্ছে মুকুল উদ্গম, মুকুল বা কুড়ি এর মাধ্যমে উৎপত্তি হয়, প্রজনন হয়। আরেকটি হচ্ছে বিভাজন। তো আমরা এক এক করে তাহলে বিষয়গুলি নিয়ে অগ্রসর হই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার পর্দার বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে আসলে একটা ছবির ভিতরে অনেকগুলো ছবি আছে। আমি এক এক করে ব্যাখ্যা করব। প্রথমে এটা হচ্ছে গিয়ে একটা হাইড্রার দেহ থেকে গাছের কুড়ির মতো একটা কিছু মনে হয় যেন উৎপত্তি লাভ করেছে। যেহেতু এটা একটা কুড়ির মতো, তাই আমরা এটাকে কুড়ি বা মুকুল বলবো। তাহলে প্রথমেই একটা মুকুলের উৎপত্তি হয়। তো এই মুকুল উৎপত্তির ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। আমরা এর আগে যখন হাইড্রা পড়িয়েছিলাম, আমরা বলেছিলাম হাইড্রার দেহের বহিঃত্বকে মোটামুটি 7 ধরনের কোষ পাওয়া যায়। এই 7 ধরনের কোষের মধ্যে আমাদের একটা কোষ ছিল ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষটা প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে অথবা কোষে পরিবর্তিত হতে পারে। তো যাই হোক, যখন হাইড্রায় মুকুলোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার হবে, তখন হাইড্রার দেহের নিম্নাংশ, সেখানকার কোনো একটা স্থানের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়। বিভাজিত হয়ে একটি স্ফীত বা ফোলা অংশের সৃষ্টি করে। বিষয়টা অনেকটা আমাদের ত্বকে যখন কোথাও কোনো ফোড়া উঠে, সেখানকার ত্বকের অংশবিশেষ যেরকম একটু ফুলে উঠে, প্রথমত এরকমই দেখা। তার পরবর্তীতে ওই ফোলা স্থান থেকেই মুকুলের বিকাশ লাভ হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন এই বিকাশ লাভটা কখন হবে, কি হবে? আসলে হাইড্রার এই যে প্রজনন প্রক্রিয়া মুকুলোদ্গম, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় হাইড্রা সচরাচর বংশ বিস্তার করে থাকে। যখন হাইড্রা যে পরিবেশে বাস করে, সেই পরিবেশে পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাওয়া যায়, তখনই সাধারণত হাইড্রা এই প্রক্রিয়ায় প্রজনন করে। গ্রীষ্মকালে বিশেষ করে যখন একটু ঝড় বাদল হয়,
মাটিতে পানিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময়ে বৃষ্টি বা বৃষ্টির পানি বাহিত হয়ে এই উপাদানগুলো অনেকটাই হাইড্রা যে সমস্ত এলাকায় বাস করে ওই সমস্ত জায়গায় গিয়ে পড়ে। ফলত হাইড্রার খাদ্য যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী তারা ওই পরিবেশে ব্যাপক জন্ম লাভ করে। যেহেতু হাইড্রার খাবারের অভাব বা অনটন হয় না, সে কারণে হাইড্রা এরকম অবস্থায় খুব বেশি বেশি প্রজনন করে। আর এই প্রজননে দেখা যায় যে হাইড্রা অঙ্গজ প্রজনন অথবা মুকুলের মাধ্যমে এই প্রজনন করে। যেমনটি আগে বলছিলাম একটু আগে, তো হাইড্রা দেহের নিম্নাংশ থেকে কোনো একটা জায়গা থেকে এরকম পুরী বা মুকুলের উৎপত্তি শুরু হয়। এই জিনিসটা আস্তে আস্তে একটু বেশি করে স্ফীত হতে থাকে এবং ক্রমান্বয়ে সেটা একটা মুকুলের মতো পরিণত হয়। তো এই যে মুকুলটা, এটার কেন্দ্র একদম মাতৃহাইড্রার সিলিন্টেরনের সাথে যুক্ত থাকে। অন্য কথা আমি বলতে পারি, মাতৃহাইড্রার সিলিন্টেরন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। মুকুল মাতৃহাইড্রা থেকে সমস্ত ধরনের পুষ্টি পায় এবং আশ্রয় পায়। তো আমরা 1 যেখানে আমরা দেখতে পাচ্ছি মুকুলের উৎপত্তি, চিত্র নম্বর 2 যেখানে আমরা দেখতে পাচ্ছি মুকুলটা একটু বড় হলো এবং মুকুলের মধ্যে কোষিকা ও হাইপোস্টোম সৃষ্টি হলো। এই কোষিকা এবং হাইপোস্টোম সৃষ্টি অবস্থাতেও সে মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে থাকে। ক্রমান্বয়ে এই মুকুলটা আরও বড় হয়। এক সময় আমরা চিত্র নম্বর 3 দেখি, মুকুলটা যেখানে মাতৃহাইড্রার সাথে লেগে আছে তার পদতল বরাবর একটি গভীর খাঁজের সৃষ্টি হয়। মুকুলের পরিপক্কতার সাথে সাথে এই খাঁজটাও ক্রমান্বয়ে আরও গভীর হয়। এক সময়ে এই খাঁজ বরাবর মুকুলটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর এই মুকুলটি পানির তলদেশে চলে যায়। পানির তলদেশে চলে যাওয়ার পর কিছুটা সময় অতিবাহিত করার পর পানির তলদেশে অবস্থিত কোনো বস্তুর সাথে মুকুলটি নিজেকে সংলগ্ন করে। তারপর শুরু হয় তার স্বাধীনভাবে পথ চলা। তো এই অবস্থায় একে বলা হবে শিশু হাইড্রা, আর শিশু হাইড্রা থেকে পরবর্তীতে তৈরি হবে পূর্ণাঙ্গ হাইড্রা। আমরা এতক্ষণ যা বললাম পর্দায় সে কথাগুলোই দেখতে পাচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই শিশু হাইড্রাটাই একসময় আবার মাতৃহাইড্রা হিসেবে পরিণত হবে এবং তার দেহ থেকেও একইভাবে নতুন নতুন হাইড্রার জন্ম দেবে। এভাবে মুকুল সৃষ্টির শুরু থেকে এভাবে স্বাধীনভাবে সে বাঁচতে সক্ষম এরকম হাইড্রায় পরিণত হতে তার সময় লাগে প্রায় 3 সপ্তাহ বা 21 দিন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পড়াবো অযৌন জননের দ্বিতীয় প্রক্রিয়া। এটাকে আমরা বলবো বিভাজন। তো বিভাজন যদি 2 ভাগে হয় তবে সেটাকে বলা যেতে পারে দ্বিবিভাজন। কিন্তু হাইড্রার দেহে সবসময় যে 2 ভাগে ভাগ হবে এমনটিও আবার হয় না, যে কারণে আমরা শুধু নামটি রেখেছি বিভাজন। শিক্ষার্থীবৃন্দ, আসলে বিভাজনের মাধ্যমে হাইড্রার প্রজনন খুব কমই হয়ে থাকে। অন্য কথায় আমরা এটাকে বলতে পারি এটি হাইড্রায় দৈবাত বা ঘটনাচক্রে সংঘটিত হয়। কোনো বাহ্যিক কারণে যদি দেখা গেল একটা মাছ সে হাইড্রার অর্ধেকটা খেয়ে ফেলল, অথবা এ ধরনের কোনো দুর্ঘটনায় হাইড্রার দেহ যদি 2 বা ততোধিক খণ্ডে বিভক্ত হয়, তাহলে
যতগুলো খণ্ড পাওয়া যাবে তার প্রত্যেকটা খণ্ড থেকে নতুন নতুন হাইড্রার সৃষ্টি হবে। তো হাইড্রার এই বিভাজনটা আমরা সাধারণত দুভাগে হতে দেখি। দুভাগ কিভাবে? কখনো কখনো হাইড্রা আমার উপরের ছবিটার মতো এরকম লম্বালম্বিভাবে দুভাগে ভাগ হয়ে যায়। আবার কখনো কখনো এই যদি কোনো কারণে এরকম পাশাপাশিভাবে অঙ্গচ্ছেদ হয়, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, এভাবে হাইড্রার দেহ ভাগ হয়ে যেতে পারে। তো হয়ে গেলে পরে যতগুলো টুকরো বা খণ্ড থাকবে তার প্রত্যেকটা থেকে নতুন নতুন হাইড্রার সৃষ্টি হবে। যদি সেটা লম্বালম্বিভাবে ভাগ হয়ে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রার তৈরি হয়, তাহলে আমরা সেটাকে বলবো অনুদৈর্ঘ্য বিভাজন, যেটা আমি প্রথম ছবিতে তোমাদের দেখিয়েছি। আর যদি লম্বালম্বিভাবে ভাগ না হয়ে পাশাপাশিভাবে এক বা একাধিক খণ্ডে বা খণ্ডসমূহে ভাগ হয়, তবে সেটাকে আমরা বলবো অনুপ্রস্থ বিভাজন। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো হাইড্রার দেহের অগ্রভাগ এক ভাগে এবং পশ্চাৎভাগ এক ভাগে ভাগ হয়, তাহলে যে ভাগটা তার আছে নতুন সৃষ্টি হবে, তার যে অংশটা তার নাই সেটা। যদি অংশটা এমন হয় আগার অংশও না, গোড়ার অংশও না, মাঝখানের অংশ, তাহলে হাইড্রা তার নিজে থেকেই আগা এবং গোড়ার ডিরেকশনটা বা দিকটা ঠিক রেখে যে অংশের দিকে, যেদিকে তার কোষিকা ছিল ওই দিক থেকে কোষিকা, এবং যেদিকে তার পদতল নির্দেশিত ওই দিক থেকে তার পদতল গঠনের মাধ্যমে নতুন আরেকটি হাইড্রার জন্ম দেবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ হাইড্রার দুটি প্রচলিত অযৌন প্রজনন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব হাইড্রার যৌন প্রজনন। যৌন প্রজনন যেখানেই ঘটতে যাক, সেখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস জনন কোষ তার দরকার হয়, এবং এই গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তবে হাইড্রার ক্ষেত্রে একটু ভূমিকা করার দরকার। আমরা যতটুকু জানি, হাইড্রাকে কখনো কখনো আমরা একলিঙ্গ প্রাণী হিসাবে দেখি, আবার কখনো কখনো উভলিঙ্গ প্রাণী হিসাবেও দেখি। বিশেষ করে শরৎকালে যখন হাইড্রার খাদ্য ব্যবস্থায় একটু প্রতিকূলতার মুখোমুখি হয়, তখন হাইড্রা এই শরৎকালে যৌন প্রজনন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। অধিকাংশ হাইড্রাই হচ্ছে একলিঙ্গ। তো যারা উভলিঙ্গ, এখানে এটাও বলে রাখা দরকার, উভলিঙ্গ হওয়া সত্ত্বেও একই হাইড্রার শুক্রাণু একই হাইড্রার ডিম্বাণু দ্বারা নিষিক্ত হয় না। এর কারণটা হচ্ছে, কোনো একটি হাইড্রার শুক্রাশয় যখন পরিপক্ক হয়, তখন ডিম্বাশয় থাকে অপরিপক্ক বা ইম্যাচিউর। আবার ডিম্বাশয় যখন পরিপক্ক হয়, তখন শুক্রাশয়ে কোনো পরিপক্ক শুক্রাণু থাকে না, যে কারণে একই হাইড্রার শুক্রাণু তার নিজের ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। তাহলে উভলিঙ্গ হওয়া সত্ত্বেও হাইড্রাকে প্রজননের জন্য একটি হাইড্রাকে অন্য হাইড্রার উপর নির্ভরশীল হতে হয়। যাক, এখানে যে কথা বলছিলাম, আমরা প্রজনন ঋতুতে, বিশেষ করে যৌন প্রজননের আগে তাদের দেহে জনন অঙ্গের আবির্ভাব ঘটে। এখানেও ঠিক একই কথা, এই ইন্টারস্টিশিয়াল কোষে এগুলাতে সাধারণত অগ্রণী ভূমিকা পালন করে। তো যে সমস্ত হাইড্রাগুলো পুরুষ হাইড্রা, তো সেই ক্ষেত্রে দেখায় দেহের যে উপরের অর্ধাংশ, সেখান থেকে একটি বা দুটি বা তিনটি শুক্রাশয় তার উৎপত্তি হয়। আর যদি সেটা স্ত্রী হাইড্রা হয়, তাহলে তার দেহের নিম্নাংশ থেকে এক বা একাধিক ডিম্বাশয়ের সৃষ্টি হয়। তো আগেই যেমনটি বলেছিলাম, এই যে শুক্রাশয় এবং এই যে ডিম্বাশয়, এটার উৎপত্তিতে ইন্টারস্টিশিয়াল কোষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীবৃন্দ, যে শুক্রাশয় উৎপন্ন হয়, আমরা আমাদের এই ডান পাশের ছবিতে তা অনেক বড় করে বিবর্ধিত আকারে দেখালাম। তো এই শুক্রাশয়টাকে যদি আমরা বড় করে দেখি, এর অগ্রভাগে থাকে
নিপল বা বোটার মতো একটা জিনিস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এর অভ্যন্তরে থাকে বিভিন্ন বয়সী অনেক পরিণত এবং অপরিণত শুক্রাণু। শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ, সেটা শুক্রাশয় যেমন তৈরি করবে, তেমনি এর কিছু কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথম জনন মাতৃকোষ স্পারমাটোগোনিয়া সৃষ্টি করবে। এটাকে বহুবচনে বলা হচ্ছে স্পারমাটোগোনিয়া, আর একবচনে আমরা বলবো স্পারমাটোগোনিয়াম। এই স্পারমাটোগোনিয়াগুলো হচ্ছে ডিপ্লয়েড। এই স্পারমাটোগোনিয়াগুলো পরবর্তীতে কিছুটা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে যে কোষে পরিণত হবে এদেরকে বলা হবে স্পারমাটোসাইট। এই স্পারমাটোসাইটগুলা তার পরবর্তীতে মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে। আমরা জানি জনন কোষ তৈরির জন্য যে কোষ বিভাজন প্রক্রিয়া তা হচ্ছে মিওসিস। এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে এগুলো আরেক ধরনের কোষে পরিণত হবে, তখন এগুলাকে বলা হবে স্পারমাটিড। এই স্পারমাটিডগুলো অলমোস্ট গোল, তবে সাধারণত শুক্রাণুর আকার গোল হয় না। এগুলো বিভিন্ন কিছু পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর বা কার্যক্ষম শুক্রাণুতে পরিণত হবে। তো কার্যক্ষম শুক্রাণুতে পরিণত হওয়ার পরে শুধু সেগুলো নিষেকে অংশগ্রহণ করতে পারবে। সাধারণত শুক্রাশয় যখন শুক্রাণুতে পরিপূর্ণ হয়ে যায় তখন এগুলোর প্রাচীর ভেঙে যায়। শুক্রাশয়ের প্রাচীর ভেঙে শুক্রাণুগুলো পরিবেশের পানিতে এসে পড়ে এবং এরা পরিবেশের পানিতে ডিম্বাণুর সন্ধানে সাঁতরাতে থাকে। এভাবে দেখা যায় তারা সাঁতরাতে সাঁতরাতে যদি ডিম্বাণুর দেখা পেয়ে যায় সেক্ষেত্রে তাদের নিষিক্তকরণের একটা সম্ভাবনা থাকে। তবে এদের লাইফ টাইম হচ্ছে খুবই কম, সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে শুক্রাণুকে ডিম্বাণুর সান্নিধ্য পেতে হয়, না হলে এই শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে ডিম্বাশয়ের উৎপত্তি সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানেও ঠিক একইভাবে ইন্টারস্টিশিয়াল কোষ ডিম্বাশয় গঠনে ভূমিকা রাখে। তো ইন্টারস্টিশিয়াল কোষের কেউ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথম জনন মাতৃকোষ উওগোনিয়া গঠন করে, যেটা কিনা শুক্রাশয়ের ক্ষেত্রে ছিল স্পারমাটোগোনিয়া। এই উওগোনিয়ায় এর মধ্যে কেন্দ্রস্থ একটি কোষ অন্যদের চেয়ে বড় হয়, বড় হয়ে সেটা একটা উওসাইট গঠন করে। এই উওসাইট তারপর মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। শেষ পর্যন্ত এই উওসাইট থেকে 3টি পোলার বডি ও একটি কার্যকর ডিম্বাণুর সৃষ্টি হয়। এই পোলার বডি 3টি নিষেকে সক্ষম নয়, সে কারণে এগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাব নিষেক। নিষেকটা কি জিনিস আমরা দেখলাম। আমাদের শুক্রাণু উৎপন্ন হলো, ডিম্বাণু উৎপন্ন হলো, এবার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। তো নিষেকটা হচ্ছে পরিণত শুক্রাণুগুলো আমরা আগে যেমনটি বলেছিলাম তাদের শুক্রাশয়ের নিপল বিদীর্ণ করে ডিম্বাণুর সন্ধানে ঝাঁকে ঝাঁকে তাদের পরিবেশের পানিতে সাঁতার কাটে। সাধারণত এরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে হয়। যদি নিষিক্ত করতে না পারে তবে তারা নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদিও সাঁতার কাটতে কাটতে শুক্রাণুর ঝাঁক একটা ডিম্বাণুকে ঘিরে ধরে, কারণ উৎপন্ন শুক্রাণুর তুলনায় ডিম্বাণুর সংখ্যা খুবই নগণ্য। একটা ডিম্বাণুকে কয়েক লাখ শুক্রাণু ঘিরে ধরে। যদিও ব্যাপারটা তাই হয়, তারপরেও শুধুমাত্র একটা শুক্রাণুর সাথেই ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন ঘটে। তো অন্য প্রাণীতে তো একদম ডিম্বাণুর অভ্যন্তরে ঢোকার সুযোগই নাই। এখানে যদিও বা কেউ কেউ ডিম্বাণুর অভ্যন্তরে শুক্রাণু একাধিক শুক্রাণু ঢুকে পড়ে, তারপরও শেষ পর্যন্ত কিন্তু ডিম্বাণুর সাথে মিলনের সুযোগ পায় একটা মাত্র শুক্রাণু। তো তাদের উভয়ের নিউক্লিয়াস যখন মিলেমিশে একাকার হয়ে যায়
একটি একক নিউক্লিয়াস হয়, সেটাকেই বলা হয় নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট। আর দুটো ভিন্নধর্মী জনন কোষের এই নিউক্লিয়াসের মিলনের প্রক্রিয়াটাই হচ্ছে নিষেক। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের মূল পাঠ এখান পর্যন্ত শেষ হলো। এবার তোমরা কেমন মনোযোগের সাথে পাঠ অনুধাবন করেছো, সে কারণে তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য কাজ দেওয়া হচ্ছে। যদি সামনে উপস্থিত থাকতে হয়তোবা সাথে সাথেই কাজটা আদায় করা যেত। তোমরা একটা প্রশ্ন লিখে নাও, স্পারমাটোজেনেসিস কি? স্পারমাটোজেনেসিস কি? আমরা দলীয় কাজ হিসাবে তোমাদের আরও দুটো প্রশ্ন দিচ্ছি। আমি সবকটা প্রশ্নই দুবার করে পড়ব। আমার স্টুডেন্টদের মধ্যে যদি দুটো গ্রুপ থাকতো তাহলে আমি এক দলকে ক দল আর অন্য দলকে খ দলে ভাগ করতাম। এখন সব ব্যাপারগুলোই হবে কাল্পনিক। তো ক দলের স্টুডেন্টরা এই কাজটি করবে। হাইড্রার শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি লিখো। হাইড্রার শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি লিখো। খ দল যে কাজটি করবে, হাইড্রার ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি লিখো। হাইড্রার ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি লিখো। শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমাদের পাঠ মোটামুটি শেষ। এবার তোমরা কি শিখলে সেটার একটু যাচাই বাছাই হবে, যেটাকে আমি বলেছি মূল্যায়ন। আমার মূল্যায়নে মোট 4টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। তো আমরা প্রথমে প্রশ্নগুলা দেখব, আর আমরা স্লাইড চেঞ্জ করার আগে উত্তরগুলা মিলিয়ে নেব। আশা করি তোমরা নিজেরা উত্তরগুলো মনে মনে ঠিক রাখবা এবং আমি যখন উত্তর দেখাবো তখন তোমাদের সাথে মিলিয়ে নিবা। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, কোনটি হাইড্রার যৌন জননের উপযুক্ত সময়? আমার এখানে 4টা অপশান আছে, দেখো। গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, শরৎকাল। তোমরা একটু চিন্তা করতে থাকো, আমি পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, মুকুল সৃষ্টি থেকে শুরু করে হাইড্রার স্বাধীন জীবন যাপনে সময় লাগে কতটুকু সময় লাগে? আমরা দেখি, 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমাদের উত্তর রেডি হয়ে গেছে, তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমটার উত্তর হচ্ছে, একের উত্তর শরৎকাল, আর পরেরটার উত্তর হচ্ছে 21 দিন। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের দুটো প্রশ্নে চলে যাই। হাইড্রার শুক্রাণুর আয়ুষ্কাল কত ঘন্টা? 6 থেকে 12 ঘন্টা, 12 থেকে 18 ঘন্টা, 18 থেকে 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু চিন্তা করো। পরবর্তী প্রশ্ন, প্রতিটি ওসাইট থেকে কয়টি পোলার বডি তৈরি হয়? 1টি, 2টি, 3টি, 4টি। আমার মনে হয় তোমাদের চিন্তা করার সময় ওভার হয়ে গেছে, তাহলে উত্তরটা মিলিয়ে নাও। প্রথমটার উত্তর এখানে 3 নম্বর প্রশ্নের 24 থেকে 48 ঘন্টা, আর 4 এবং আজকের সর্বশেষ নৈর্ব্যক্তিক প্রশ্নটার উত্তর হচ্ছে 3টি পোলার বডি সৃষ্টি হয়। আমরা আমাদের পাঠে এই কথাটা কিন্তু বলেছিলাম। তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য একটি প্রশ্ন দিয়ে আজকের পাঠ শেষ করব। তো প্রশ্নটি হচ্ছে, গ্যামেট উৎপাদন ব্যতিরেকে হাইড্রার জননের স্বাভাবিক প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। আমি আবার বলছি, গ্যামেট উৎপাদন ব্যতিরেকে হাইড্রার জননের স্বাভাবিক প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। সহজ কথাটা হচ্ছে, যে প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদিত হয় সেটা না, সেটা ছাড়া হাইড্রার জননের আরও একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটা আমরা বিশ্লেষণ করতে চাচ্ছিলাম। শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আজকের ক্লাস এখানেই আমার শেষ হয়ে এলো। তার আগে তোমাদের সবার জন্য রইল আমার শুভকামনা। তোমরা বাড়িতে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় সর্বাবস্থায় মাদক দ্রব্যকে ঘৃণা করবে এবং
যারা আমাদের সমাজে কোনো না কোনো ধরনের মাদকে আসক্ত তাদেরকে এটা থেকে বিরত রাখার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।